নমস্কার। আজকের এই বিশেষ আলোচনায় আমরা একটু ডুব দেব মানে কিছু গভীর চিন্তার জগতে। আমাদের হাতে থাকা কিছু সূত্র, যাদের শিরোনাম হতে পারে সমস্যায় আজ কি, সমাধান কালকে, মানে আজকের সমস্যা আর কালকের সমাধান। এই সূত্রগুলো পড়লে মনে হয় আজকের দুনিয়ার যে এত জটিল সমস্যা, সেগুলোর শিকড় কিন্তু শুধু বাইরে নয়, বরং হয়তো আমাদের চেতনার অনেক গভীরে লুকিয়ে আছে। ঠিক বলেছেন। মানে আজকের আলোচনাটা ঠিক ওই দিকেই যাবে। হ্যাঁ, আমরা এখানে শুধু সমস্যার একটা লম্বা লিস্ট বানাতে বসিনি, তাই না? না না, একদমই না। আমাদের উদ্দেশ্য হল ওই সূত্রগুলোর সাহায্য নিয়ে একটু বোঝা যে এই সংকটগুলো কেন তৈরি হলো, আর এর থেকে বেরোনোর পথটাই বা কোথায়। আসলে আপনি গোড়ার জায়গাটা ধরেছেন। এই আলোচনাটা মানে সমস্যার বাইরের রূপ, যেমন ধরুন পরিবেশ দূষণ বা ধরুন সামাজিক অস্থিরতা, এগুলোর যে বেশি জোর দেবে এর ভেতরের কারণগুলোর ওপর। ভেতরের কারণ যেমন? যেমন মানুষের দেখার ভঙ্গি, তার যে মূল্যবোধ, তার জীবন দর্শন, এগুলো কিভাবে এই পরিস্থিতিটা তৈরি করল। আর সবচেয়ে জরুরি হল সূত্রগুলো যেভাবে বলছে এই সমস্যাগুলো মোকাবেলা করার জন্য যে একটা মানসিক শক্তি লাগে, মানে মেন্টাল স্ট্রেংথ, সেটা কিভাবে পাওয়া যায়, সেই পথটা খোঁজা। মানসিক শক্তি, ইন্টারেস্টিং। হ্যাঁ, কারণ বাইরের পরিস্থিতি বদলানোর আগে তো ভেতরের বদলটা জরুরি, তাই না? তা ঠিক। বেশ, তাহলে আসুন একটা পরিচিত সমস্যা দিয়েই শুরু করি। পরিবেশগত সংকট। হ্যাঁ, করা যাক। মানে ভয়ানক বায়ু দূষণ, জলের অভাব বাড়ছে, মাটির উর্বরতা কমে যাচ্ছে। উফ, সূত্রগুলো বলছে এটা শুধু কলকারখানা বা প্রযুক্তি সমস্যা নয়, না, একেবারেই নয়। বরং এটা আমাদের যে সীমাহীন ভোগবাদ, আমাদের মূল্যবোধের একটা একটা প্রতিফলন। এটা কি সেই মানসিকতারই প্রকাশ যা বাইরের চাকচিক্যকে বেশি দাম দেয় ভেতরের জ্ঞানের চেয়ে? একদম ঠিক ধরেছেন। এই সমস্যাগুলো কিন্তু মানে বিচ্ছিন্ন নয়, একটা জটিল জালের মতো একে অপরের সাথে জড়িয়ে আছে। হুম। পরিবেশ সংকট বাড়ছে কারণ আমাদের ভোগ কমার কোনো লক্ষণ নেই। আবার দেখুন, সামাজিক বৈষম্য তৈরি হচ্ছে কারণ সম্পদ কুক্ষিগত করার একটা প্রবণতা খুব বেশি। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছে। সূত্রগুলো খুব স্পষ্ট করেই বলছে নতুন প্রযুক্তি বা খুব কঠোর আইন দিয়ে হয়তো হয়তো কিছু সাময়িক উন্নতি হবে, কিন্তু এইগুলো অনেকটা জানেন তো ব্যথার জায়গায় মলম লাগানোর মতো। মানে মূল রোগটা সারছে না। ঠিক তাই, যতক্ষণ না রোগের মূল কারণ মানে মানুষের ভেতরের দৃষ্টিভঙ্গি, তার চিন্তা করার ধরন সেটা বদলাচ্ছে, ততক্ষণ স্থায়ী সমাধান আশা করাটা একটু কঠিন। একটা উদাহরণ দেবেন? ধরুন রোগের চিকিৎসার জন্য আমরা হয়তো আরও ভালো, আরও আধুনিক হাসপাতাল বানাচ্ছি, সেটা ভালো, কিন্তু আমরা কি ভাবছি কেন এত রোগ বাড়ছে? সেটা তো ভাবার বিষয়। ওই মূল কারণটা, যেমন আমাদের জীবনযাত্রা, আমাদের খাদ্যাভ্যাস বা ধরুন এই যে লাগাম ছাড়া মানসিক চাপ, সেটা যদি একই রকম থাকে, তাহলে শুধু হাসপাতাল বানিয়ে কি রোগের এই স্রোত আটকানো যাবে? মনে তো হয় না। হ্যাঁ, খুবই যুক্তিযুক্ত কথা। তাহলে এই সূত্রগুলো অনুযায়ী এই সব সমস্যার একেবারে গোড়ায় কোন কারণগুলো রয়েছে, মানে একদম মূলে? সূত্রগুলো দেখুন কয়েকটা খুব গভীর কারণের দিকে আঙুল তুলছে। প্রথমত, একটা বড় ভুল ধারণা হলো মানুষ নিজেকে কেবল এই শরীরটাই ভাবে। শরীর সর্বস্ব ধারণা। হ্যাঁ, সে তার আসল সত্তা মানে তার ভেতরের যে অফুরান্ত চেতনা বা আত্মিক শক্তি, সেটাকে প্রায় ভুলেই গেছে। জীবনটা যেন শুধু এই জাগতিক ভোগ আর ইন্দ্রিয় সুখের পেছনে দৌড়ানো। আচ্ছা। দ্বিতীয়ত, দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা। সূত্রগুলো বলছে মানুষ যেন একটা রঙিন চশমা পরে পৃথিবীটাকে দেখছে আর ভাবছে পৃথিবীটা ঠিক ওই রকমই। মানে নিজের মতো করে। একদম। তার নিজের বিশ্বাস, তার সংস্কার, তার আগের ধারণা, এগুলোই তার দেখার জগৎটাকে একদম সীমিত করে ফেলেছে। সে আর বৃহত্তর সত্যটা বা সবার মঙ্গলটা দেখতেই পাচ্ছে না। আর তৃতীয় একটা গুরুত্বপূর্ণ কারণের কথাও তো আসছিল, ওই বিদ্যা আর শিক্ষার মধ্যেকার একটা অদ্ভুত মানে দ্বন্দ্ব বা ভারসাম্যহীনতা, একটা রূপক কাহিনীও আছে বলছিলেন। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা কাহিনী আর খুব ইন্টারেস্টিং। বলুন না একটু। বলা হয়েছে বিদ্যা হলেন আসল রাজকুমারী, মানে জ্ঞান, প্রজ্ঞা, চরিত্র, সহানুভূতি এইসব। আর শিক্ষা হলো তার দাসী, মানে জাগতিক দক্ষতা, পেশাগত কৌশল, ইনফরমেশন বা তথ্য। আচ্ছা, বিদ্যা রাজকুমারী, শিক্ষা দাসী। হ্যাঁ, তো দেখতে তারা প্রায় একই রকম,
একদিন স্নান করার সময় শিক্ষা মানে দাসী সুযোগ বুঝে রাজকুমারীর পোশাক পরে নেয় এবং প্রাসাদে ফিরে নিজেকে রাজকুমারী বলে ঘোষণা করে দেয়। সর্বনাশ। শুধু তাই নয়, সে রটিয়ে দেয় যে আসল রাজকুমারী মানে বিদ্যা সে নাকি ডুবে মারা গেছে আর তার ভূত ঘুরে বেড়াচ্ছে। ভাবুন একবার। তার মানে নকলটাই আসল হয়ে গেল। ঠিক তাই। এই কাহিনীর মাধ্যমে সূত্রগুলো এটাই বোঝাতে চাইছে যে কিভাবে বাহ্যিক দক্ষতা বা জাগতিক জ্ঞান, শিক্ষা যা প্রয়োজনীয় ঠিকই, কিন্তু সেটাই সব নয়, সেটাই আসল জ্ঞান, বিদ্যা কে প্রায় প্রায় তাড়িয়ে দিয়েছে। এর ফলে কি হচ্ছে, আমরা এখন প্রচুর তথ্য জানি, কিন্তু প্রজ্ঞা কই? দক্ষতা হয়তো অর্জন করছি, কিন্তু মনুষ্যত্ব বা সহানুভূতি হারিয়ে ফেলছি নাকি? আর এই যে ভারসাম্যহীনতা, এটাই আজকের বহু সমস্যার মূলে। এই বিদ্যা বনাম শিক্ষার দ্বন্দ্বটা, এটা তো আমরা নিজেদের জীবনেও টের পাই, তাই না? প্রায় রোজই। অবশ্যই, প্রতিনিয়ত। যদি এই শিক্ষার বাড়বাড়ন্তই সমস্যার একটা বড় কারণ হয়, তাহলে পথ কোথায়? মানে সূত্রগুলো কি শুধু বলছে যে বিদ্যাকে ফিরিয়ে আনতে হবে, নাকি আরও নির্দিষ্ট কোনো পথের কথা বলছে? দেখুন, শুধু বিদ্যার পুনরুজ্জীবন এটা তো একটা আদর্শগত লক্ষ্য, কিন্তু সূত্রগুলো আরও গভীরে গিয়ে কিছু বেশ সুনির্দিষ্ট পথের কথা বলছে। কীরকম? প্রথম এবং সবচেয়ে জরুরি পদক্ষেপ হল দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন। সূত্রগুলিতে একটা টার্ম ব্যবহার করা হয়েছে, দৃষ্টিভঙ্গিকা পরিবর্তন, মানে দেখার চোখটাই পুরো বদলে ফেলতে হবে। দেখার চোখ বদলানো? হ্যাঁ, ওই যে শরীর সর্বস্ব ভাবনা, ওটা থেকে বেরিয়ে এসে আত্মিক বা চেতনাসত্তার বিকাশে মন দিতে হবে। দ্বিতীয়ত, অবশ্যই বিদ্যাকে জীবনে ফিরিয়ে আনা, মানে চরিত্র, নৈতিকতা, সহানুভূতি, সঠিক বিচারবুদ্ধি, এগুলোর ওপর জোর দেওয়া। কিন্তু এগুলো তো বেশ বড় বড় কথা, বাস্তবে করাটা? এখানেই আসল পয়েন্ট আসছে। সূত্রগুলো বলছে এই পরিবর্তনটা বাস্তব করতে হলে যেটা দরকার সেটা হলো মানসিক শক্তি অর্জন করা, মেন্টাল স্ট্রেংথ। মানসিক শক্তি, আবার সেই প্রসঙ্গটা এলো। হ্যাঁ, কারণ এটাই ভিত্তি। আর এই মানসিক শক্তি তৈরির গোড়ায় আছে আত্মপরিষ্কার বা আত্মশুদ্ধি, মানে নিজের ভেতরের যত নোংরা লোভ, মোহ, অহংকার আর বিশেষ করে নেতিবাচকতা, সেগুলোকে ঝেড়ে ফেলতে হবে। আত্মশুদ্ধি আর মানসিক শক্তি, কিভাবে এটা করা সম্ভব? কোনো পদ্ধতি আছে? হ্যাঁ, সূত্রগুলো এই মানসিক শক্তি বাড়ানোর জন্য খুব পরিষ্কারভাবে 4টি স্তম্ভ বা পিলারের কথা বলছে। 4টে স্তম্ভ, আচ্ছা। প্রথমটা হলো নেতিবাচকতা দূরীকরণ, মানে মনকে একটা পবিত্র মন্দিরের মতো ভাবতে হবে। কোনো নেতিবাচক চিন্তা এলেই তাকে সঙ্গে সঙ্গে মন থেকে বার করে দিতে হবে, পাত্তা দেওয়া চলবে না। আচ্ছা, নাম্বার 1, নেগেটিভিটি আউট। একদম। দ্বিতীয় স্তম্ভ, উদ্দেশ্যের স্পষ্টতা, মানে জীবনের লক্ষ্য যখন একদম পরিষ্কার থাকবে, কাঁচের মতো স্বচ্ছ, তখন ছোটখাটো বাধা বা প্রলোভন আপনাকে পথ থেকে টলাতে পারবে না, ফোকাস থাকবে। ক্লিয়ার গোল, ঠিক। তারপর? তৃতীয়টা বেশ মজার, নিজের সাথে কথা বলার দক্ষতা, মানে সেলফ টক। প্রতিদিন, বিশেষ করে সকালে, নিজের সাথে পজিটিভ মানে ইতিবাচক আর অনুপ্রেরণামূলক কথা বলতে হবে। এটা কিন্তু মনকে খুব শক্তিশালী একটা নির্দেশ দেওয়ার মতো কাজ করে। নিজেকেই নিজে মোটিভেট করা। ঠিক। আর চতুর্থ স্তম্ভ হল ব্যর্থতাকে আলিঙ্গন করা, মানে ফেলিয়ারকে শেষ কথা ভাবা চলবে না, ওটাকে দেখতে হবে শেখার একটা জরুরি ধাপ হিসাবে, অ্যাকসেপ্ট করতে হবে। প্রতিটি হোঁচট আসলে পরের পদক্ষেপের জন্য আপনাকে আরও শক্তপোক্ত করে তুলবে। নেতিবাচকতা দূর করা, লক্ষ্যে স্থির থাকা, পজিটিভ সেলফ টক আর ব্যর্থতাকে মেনে নেওয়া। বাহ! এটা তো খুব খুব বাস্তবসম্মত একটা কাঠামো মনে হচ্ছে। হ্যাঁ, খুবই প্র্যাকটিক্যাল। কিন্তু একটা প্রশ্ন মনে আসছে, আজকের পৃথিবীর সমস্যাগুলো যদি দেখি, যেমন ধরুন জলবায়ু পরিবর্তন বা বিশ্বজুড়ে দারিদ্র্য বা এই যে রাজনৈতিক অস্থিরতা, এগুলো তো এনর্মাস, মানে বিশাল। সেখানে একজন ব্যক্তির মানসিক শক্তি বাড়ানো বা আত্মপরিষ্কার করাটা এই এত বড় প্রেক্ষাপটে কতটা ফারাক আনতে পারে? মানে সংযোগটা কোথায়? সূত্রগুলো এটা কিভাবে ব্যাখ্যা করছে? এটা একটা খুব স্বাভাবিক এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর সূত্রগুলো বলছে এখানেই কিন্তু আসল জাদুটা লুকিয়ে আছে, মানে কানেকশনটা এখানে। তাই কিভাবে? দেখুন, ব্যক্তিগত পরিবর্তনকে আপাতদৃষ্টিতে খুব ছোট মনে হতে পারে, কিন্তু এর সমষ্টিগত প্রভাবটা অমচাম, মানে বিশাল। একটা উদাহরণ দিই। হ্যাঁ, দিন না। যেমন ধরুন, এক টুকরো উর্বর জমিতেই তো ভালো ফসল ফলে, তাই না? অনুর্বর জমিতে তো হবে না। তা ঠিক। তেমনি যখন অনেক মানুষ একজন একজন করে ব্যক্তিগত স্তরে নিজেদের বদলাতে শুরু করে,
তাদের চিন্তাশুদ্ধ হয়, তাদের মানসিক শক্তি বাড়ে, তখন তাদের সম্মিলিত যে ইতিবাচক শক্তি সেটাই ধীরে ধীরে সমাজকে বদলায়। একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি হয়। ও আচ্ছা, মানে কালেকটিভ এফেক্ট। একদম। একেই সূত্রগুলোতে যুগ পরিবর্তন বা মহাক্রান্তির সূচনা বলা হয়েছে। এটা হয়তো একদিনে বা রাতারাতি ঘটে না, কিন্তু শুরুটা হয় ওই ব্যক্তি থেকেই। আর এই ব্যক্তিগত পরিবর্তনের কেন্দ্রে রয়েছে ওই মানসিক শক্তি অর্জন করা এবং ভালো চিন্তা আর ভালো কাজের অভ্যাস বাড়ানো। সূত্রগুলো একে বলছে সৎপ্রবৃত্তিয়ঙ্কা সংবর্ধন, মানে ভালো প্রবণতাগুলোকে ইচ্ছে করে করে বাড়ানো, নর্চার করা। বেশ ইন্টারেস্টিং কনসেপ্ট, সৎ প্রবৃত্তিও কা সংবর্ধন। হ্যাঁ, আর সূত্রগুলো কিছু খুব বাস্তব উদাহরণও দেয়। যেমন ধরুন, এই যে নেশা, বা ধরুন অপ্রয়োজনীয় ফ্যাশনের পেছনে ছোটা, বা জমকালো বিয়েতে যে বিপুল অর্থ আর সময়ের অপচয় হয়, হ্যাঁ হয়তো। তা যদি বন্ধ করে সেই সম্পদ আর সময় গঠনমূলক কাজে লাগানো যায়, তাহলে সমাজের চেহারাটাই তো পাল্টে যেতে পারে। হয়তো দারিদ্র্য অর্ধেকে নামিয়ে আনাও অসম্ভব নয়। সত্যিই তো। আর এটা তখনই সম্ভব যখন মানুষের উদ্দেশ্যের স্পষ্টতা থাকে, ওই যে দ্বিতীয় স্তম্ভ, আর সে ভোগবাদের যে নেতিবাচকতা, মানে প্রথম স্তম্ভ, সেটা থেকে নিজেকে মুক্ত করতে পারে। কানেকশনটা দেখছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। একইভাবে সম্পদের কেন্দ্রীভবনের বদলে সমবায় বা বিকেন্দ্রীভূত ব্যবস্থার কথা বলা হয়েছে, যাতে সুবিধাটা অনেকের কাছে পৌঁছায়। এই সব কিছুর মূলেই আছে ওই ব্যক্তিগত স্তরে সরল জীবন, মানে সূত্র বলছে সাদা জীবন, আর উন্নত চিন্তা, মানে উচ্চ বিচার, এই দুটোর সমন্বয়। তার মানে আমি যদি ঠিক বুঝে থাকি, সূত্রগুলো আসলে বলতে চাইছে বাইরের সমস্যাগুলোর সাথে লড়াই করার আগে আসল যুদ্ধটা লড়তে হবে আমাদের নিজেদের মনের ভেতরে। বাইরের পরিস্থিতি বদলানোটা আসলে ভেতরের এই যুদ্ধেরই একটা ফলাফল, তাই কি? একেবারে একেবারে সঠিক বিন্দুতে পৌঁছেছেন আপনি। সূত্রগুলোর মূল কথাই তো এটা। বাইরের যত বাধা, বিপত্তি, সমস্যা, এগুলো আসলে বাইরের কোলাহল, নয়েজ। আসল যুদ্ধটা চলে আমাদের মস্তিষ্কের ভেতরে। আমাদের মনে। হ্যাঁ, আমাদের ভয়, আমাদের সন্দেহ, লোভ, আর আমরা যে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখাই, রিয়্যাক্ট করি, সেটার সাথে। সূত্রগুলোতে একটা খুব তীক্ষ্ণ লাইন আছে, বলতে পারি। হ্যাঁ বলুন না। লাইনটা হলো, বাইরের বাধাগুলি কেবল কোলাহল, আসল যুদ্ধ আপনার মস্তিষ্কের ভেতরে লড়া হয়। বাহ, খুব পাওয়ারফুল লাইন। যে এই ভেতরের যুদ্ধটা জিততে শেখে, মানে নিজের মনকে শান্ত আর স্থির রাখতে পারে, সেই কিন্তু আসল শক্তিশালী। কারণ সূত্রগুলো বলছে শান্ত মনই হল সবচেয়ে শক্তিশালী অস্ত্র। শান্ত মন সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আর এটা কিন্তু কোনো জাদুকরী ক্ষমতা বা ঐশ্বরিক দান নয়, বরং এই যে নীতিগুলোর কথা আমরা আলোচনা করলাম, নেতিবাচকতা দূর করা, লক্ষ্যে স্থির থাকা, নিজেকে উদ্বুদ্ধ করা, ব্যর্থতা থেকে শেখা, এই 4টি স্তম্ভের নিয়মিত অভ্যাসের ফল, প্র্যাকটিস। তাহলে আজকের এই গভীর আলোচনার সারমর্ম যদি করি, তিতে নেই। সম্ভবত নেই। আসল সমাধানটা লুকিয়ে আছে মানব চেতনার গভীরে, আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তনে, ওই বিদ্যার পুনর্জাগরণে, এবং সবচেয়ে জরুরিভাবে নিয়মিত অভ্যাসের মাধ্যমে নিজেদের মানসিক শক্তিকে গড়ে তোলার মধ্যে। একদম ঠিক। চূড়ান্ত বার্তা এটাই, পরিবর্তন অন্য কেউ এসে করে দেবে না, শুরুটা নিজেকেই করতে হবে, ওই আত্মপরিষ্কার দিয়ে। নিজের চিন্তা, নিজের অভ্যাস, নিজের রিয়াকশন, এগুলোর দিকে খুব সচেতনভাবে তাকাতে হবে। ওই 4টে স্তম্ভকে ভিত্তি করে মানসিক দৃঢ়তা অর্জন করতে হবে। কারণ যেমনটা সূত্রগুলো বারবার মনে করিয়ে দেয়, মানসিক শক্তি কোনো দৈব উপহার নয়, এটা একটা অর্জিত দক্ষতা। অর্জিত দক্ষতা। হ্যাঁ। আর আপনার অর্জিত মানসিক শক্তি আপনার সাফল্যের সবচেয়ে নিরাপদ গ্যারেন্টি। সেটা আপনার ব্যক্তিগত জীবনেই হোক বা বৃহত্তর সামাজিক পরিবর্তনে আপনার ভূমিকা রাখাই হোক। অসাধারণ! এই আলোচনা নিঃসন্দেহে আমাদের অনেককে নতুন করে ভাবাবে। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। নিশ্চয়ই। তবে শ্রোতাদের জন্য একটা ছোট্ট চিন্তার খোরাক রেখে যেতে চাই। এই যে ভেতরের পরিবর্তন আর মানসিক শক্তি অর্জনের কথা আমরা শুনলাম, এর আলোকে আমরা কি ব্যক্তিগত স্তরে নিজেদের দৃষ্টিভঙ্গি বা অভ্যাসের কোনো একটা ছোট দিক একটু নতুন করে বিবেচনা করতে পারি? এই জ্ঞানকে কিভাবে নিজের জীবনে একটু একটু করে প্রয়োগ করে আমরা নিজেদের ভেতরের যুদ্ধটায় আরও শক্তিশালী যোদ্ধা হয়ে উঠতে পারি, এটা একটু ভেবে দেখার মতো, তাই না? অবশ্যই। আবার কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো বিষয় নিয়ে।
নমস্কার নমস্কার।